আমি একটু জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আমাদের জাতীয় সংসদ আমাদের বড় একটা গর্বের জায়গা। এই জাতীয় সংসদের স্থাপত্য যেরকম দৃষ্টিনন্দন, সেই জাতীয় সংসদের ইতিহাসটাও সেরকম একটা মনে রাখার মতো একটা ইতিহাস। এই জাতীয় সংসদের ইতিহাসে কথা বলেছেন এমন সব মানুষেরা, যে মানুষেরা শুধু বাঙালিদের জন্যই নমস্য নন, নমস্য পুরো পৃথিবীর জন্যই। এই জাতীয় সংসদে দাঁড়িয়েই সব বিখ্যাত সব কালোত্তীর্ণ আইন পাশ হয়েছে। এই জাতীয় সংসদে দাঁড়িয়েই রসিকতার মাধ্যমে, তুমুল বিতর্কের মাধ্যমেই রাজনীতি এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশের রাজনীতিবিদেরা। আবার একই সাথে এই জাতীয় সংসদের গায়েও লেগে আছে কিছু গভীর বেদনার ক্ষত। এই জাতীয় সংসদে দাঁড়িয়েই তারা মন্ত্রী হিসাবে, সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন আলী হাসান মুজাহিদি, শপথ নিয়েছিলেন মতিউর রহমান নিজামী, শপথ নিয়েছিলেন দেলোয়ার হোসেন সাঈদীর মতো কুখ্যাত যুদ্ধাপরাধীরা, এবং সেই ঘটনা ঘটেছে এমন একটি রাজনৈতিক দলের সময়ে, যেই রাজনৈতিক দল এখন আমাদের সরকারের প্রধান। তো এটা আমাদের গভীর দুঃখের, গভীর লজ্জার। কিন্তু একই সাথে আমরা যেন এও ভুলে না যাই, এই দুঃখময় সময়ের পরেই আমাদের সংসদে প্রাণ ফিরে এসেছিল। কারণ সেই সময় আমাদের সংসদের নেতৃত্ব নিয়েছিলেন শেখ হাসিনা এবং তার নেতৃত্বের দল আওয়ামী লীগ। আমরা দেখতে পেরেছি শেখ হাসিনা জাতীয় সংসদের নেতৃত্ব নেয়ার পরেই নতুন প্রাণ প্রতিষ্ঠা পাওয়া জাতীয় সংসদে আবার জমে উঠেছে তুমুল বিতর্ক। সেই জাতীয় সংসদে আবার কথা হয়েছে বিভিন্ন বিল নিয়ে, এবং এই জাতীয় সংসদেই নতুন করে আনা হয়েছে যুদ্ধাপরাধীদেরকে বিচার করার মন্ত্র। সেই মন্ত্র পাঠে আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন আমাদের ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা বীরাঙ্গনা ছিলেন, যারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ন্যায় বিচার যে শুধু তারাই পাবেন তা না, তিনি এইটুকুও নিশ্চিত করেছিলেন যে যারা সেই যুদ্ধাপরাধে, যারা এই গণহত্যায় অংশগ্রহণ করেছিল বা কোনো না কোনোভাবে এই গণহত্যাকে সহায়তা করেছিল, সেই প্রত্যেকটা মানুষও যেন ন্যায় বিচার পান। তিনি নিশ্চিত করেছিলেন যত রকমের চাপই তার ওপরে আসুক না কেন, চাপ ছিল শহীদ পরিবারের পক্ষ থেকে। অনেক শহীদ পরিবার বারবার অভিযোগ করছেন কেন তাদের বিচারে এত দীর্ঘ সময় লাগছে। আরো চাপ ছিল আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী মাধ্যম থেকে। সেই প্রভাবশালী মাধ্যম বারবার শেখ হাসিনাকে বলেছে যে কোনোভাবে যদি এই বিচারটা বন্ধ করা যায়। তারা বারবার অভিযোগ তুলেছে যে এই বিচার নাকি পক্ষপাতিত্ব দুষ্ট। তারা বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে এই বিচার নাকি আন্তর্জাতিক মান লঙ্ঘন করে চলেছে। যদিও সে আন্তর্জাতিক মান কি তারা কেউ আমাদেরকে বলতে পারেনি। যেই যুক্তরাষ্ট্র এই বিচারের বিপক্ষে সরব ছিল, সেই যুক্তরাষ্ট্র আজকে আন্তর্জাতিক সব মান, আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আক্রমণ করে ভেনেজুয়েলার ওপর, তারা সমর্থন করে ইসরায়েলকে, তারা আক্রমণ করে ইরানের ওপর। এবং এই যে বিভিন্ন আন্তর্জাতিক প্রভাবশালী মহল, তাদের চাপে আমরা এও জানতে পেরেছি যে শেখ হাসিনার প্রাণ ছিল ঝুঁকির মুখে। সেই ঝুঁকির মুখে দাঁড়িয়ে তিনি নিশ্চিত করেছেন যুদ্ধাপরাধীরা সম্পূর্ণ আইনের সম্পূর্ণ নিয়ম মেনে, আইনের সম্পূর্ণ সহায়তা পেয়ে গিয়ে তারা তাদের সর্বোচ্চ শাস্তি পাবেন। কিন্তু এই যে সর্বোচ্চ শাস্তি, এই সর্বোচ্চ শাস্তি পাবার বেদনা, এই সর্বোচ্চ শাস্তি পাবার অপমান কি জামাতে ইসলামী এবং বিএনপি ভুলতে পেরেছে? পারেনি। পারেনি বলেই এই সংসদের প্রথম দিনেই শোক প্রস্তাব আনা হয়েছে এমন কিছু ব্যক্তির নামে যারা সরাসরি গণহত্যার দায়ে এবং যুদ্ধাপরাধীদের দায়ে দণ্ডিত। আমরা দেখতে পেয়েছি যে এইখানে যেই জাতীয় সংসদে একসময় যারা কথা বলতে পেরেছে,
কিন্তু তাদের কথা বলা একটা সময়কে রুদ্ধ করা হয়েছে, কথা বলার অধিকার রুদ্ধ করা হয়েছে। সেই সালাউদ্দিন কাদের চৌধুরী, সেই জামায়াতে ইসলামের প্রাক্তন আমির মতিউর রহমান নিজামী, জামায়াতে ইসলামের প্রাক্তন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, কাশেম আলী, দেলোয়ার হোসেন সাঈদী সহ আরো কিছু যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব আনা হয়েছে। এবং সেই শোক প্রস্তাব আনা হয়েছে কার হাত ধরে? আনা হয়েছে নতুন স্পিকার মেজর হাফিজউদ্দিনের হাত ধরে, যিনি নাকি মুক্তিযুদ্ধের বীর বিক্রম পাওয়া একজন সৈন্য। এই যে জাতীয় সংসদের গায়ে এত বড় একটা কলঙ্ক, এত বড় একটা বেদনার ক্ষত এঁকে দেয়া হলো। এই যে একটা অসম্মানের আগুন জ্বালানো হলো ১৯৭১ এর ভিকটিমদের মনে। এটা কি আসলে হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা? এটা কি আসলে ১২ই ফেব্রুয়ারি যেই পাতানো নির্বাচন হয়েছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে যেই নির্বাচনে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের বিরোধী দলগুলো, বাংলাদেশের মুক্তি সংগ্রামের চেতনাকে যারা ধারণ করে না, সেই বিরোধী দলগুলো ক্ষমতায় আসবে। এটা কি আসলে হঠাৎ করে হয়ে যাওয়া কোনো একটা দুর্ঘটনা? না। আপনাদের যদি আমি মনে করিয়ে দেই ২০২৪ এর জুলাই যেই সন্ত্রাস, যেটাকে অনেকেই জুলাই আন্দোলন বলে অভিহিত করেন, সেই জুলাই সন্ত্রাস শুরু হয়েছিল "তুমি কে, আমি কে, রাজাকার" বলে একটা বীভৎস, নিষ্ঠুর, ক্রূর একটা স্লোগান দিয়ে। যেই স্লোগান প্রতিস্থাপিত করতে চেয়েছিল "তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি" নামের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত একটা স্লোগানকে। এবং সেই স্লোগান দিয়েই তারা জানিয়ে দিয়েছিল যে এই যে জুলাইয়ের তথাকথিত আন্দোলনে অংশগ্রহণ করা মানুষগুলো আসলে কারা। এটা আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে চিনতে পারিনি। এটা আমাদেরই ব্যর্থতা, এটা আমাদেরই ফেইলিউর যে আমরা ভেবেছিলাম তারা নাকি শেখ হাসিনার ওপর ক্ষোভে, তারা নাকি আওয়ামী লীগের ওপর রাগ করে, তারা নাকি শেখ হাসিনার সরকারের সময়ে যে বিভিন্ন রকমের অপকর্ম হয়েছে, সেই অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষোভ দেখানোর জন্য এরকম একটা স্লোগান দিয়েছে। তো আজকে জাতীয় সংসদে যখন এই লোকগুলোই কথা বলে, যখন এই লোকগুলোকে সম্মান জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করা হয়, তখন এই "তুমি কে, আমি কে" স্লোগানের বিপক্ষে যারা আমরা দাঁড়িয়েছিলাম, তাদেরকে যারা অসম্মান করেছিলেন, যারা "তুমি কে, আমি কে" স্লোগানকে "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার" এই স্লোগানকে মহিমান্বিত করেছিলেন, তারা কি আজকে বুঝতে পেরেছেন যে তারা কি ভুলটা করেছেন? সম্ভবত এখনো বুঝতে পারেননি। আপনাদেরকে আরো একটু মনে করিয়ে দিতে চাই, এটিএম আজহারুল ইসলাম, যিনি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন এবং মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে যাকে সসম্মানে জেল থেকে রীতিমতো মুক্তি দিয়েছেন, তিনি একজন ফাঁসির আসামি ছিলেন। তার ফাঁসির দণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়নি। তার ফাঁসির দণ্ড কমিয়ে তাকে কোনো লঘু দণ্ড দেয়া হয়নি। তার যুদ্ধাপরাধকে সম্পূর্ণ অস্বীকার করে দিয়ে তাকে সসম্মানে মুক্তি দেয়া হয়েছে। সেই এটিএম আজহারুল ইসলাম, তিনি জেল থেকে মুক্তি পেয়ে শাহবাগ, যেই শাহবাগ আমাদের বিভিন্ন আন্দোলনের সূতিকাগার, সেই শাহবাগে দাঁড়িয়ে বলেছিলেন যে কি যেন ৩৬শে জুলাই, এবং জুলাই আন্দোলনের ফলেই তিনি আজকে শাহবাগে দাঁড়াতে পেরেছেন। এবং প্রিয় দর্শক, সেই একই এটিএম আজহারুল ইসলাম, তিনি আজকে সংসদ সদস্য। সংসদে যাবার আগে তিনি হুমকি দিয়ে বলেছেন, যদি কেউ তাকে যুদ্ধাপরাধী বলে, যদি কেউ তাকে ১৯৭১-এ তার ভূমিকার জন্য তাকে দায়ী করার চেষ্টা করে, তিনি তাদের বিরুদ্ধে মামলা দেবেন। তিনি আজকে যুদ্ধাপরাধী, গণহত্যাকারী হয়েও তিনি আজকে আমাদের পবিত্র সংসদে দাঁড়িয়ে তিনি আবারও বলেছেন, জুলাই ২০২৪ না ঘটলে তিনি আজকে এই সংসদে দাঁড়াতে পারতেন না।
তো প্রিয় আমাদের জুলাই যোদ্ধারা, প্রিয় আমাদের জুলাই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী দেশি বিদেশি বিভিন্ন মানুষেরা যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করেন, যারা দাবি করেন তারা নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষে না, তারা নাকি শুধুমাত্র আওয়ামী লীগের বিপক্ষে, তারা নাকি শুধুমাত্র শেখ হাসিনার বিপক্ষে। আপনারা কি আজকে আপনাদের ভণ্ডামিটা দেখতে পাচ্ছেন? আপনারা কি বুঝতে পেরেছেন যে আপনারা আসলে জামাত শিবিরের, আপনারা আসলে গণহত্যাকারী দলগুলোর, আপনারা আসলে বাংলাদেশের বিপক্ষে যেই দলগুলো সবসময় ছিল, সেই দলগুলোর সারোগেট প্যারেন্ট হয়ে সেই দলগুলোকে বাংলাদেশের ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছেন? আপনারা কি একবারও আপনাদের অপরাধ স্বীকার করবেন? আপনারা কি একবার ক্ষমা চাইবেন আমাদের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ আর ২ থেকে ৪ লক্ষ বীরাঙ্গনার কাছে? চাইবেন না। কারণ আপনারা জানেন আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের কোনো ক্ষমা হয় না, এবং যদি ক্ষমা হয়ে থাকতো সেই অপরাধ স্বীকার করার যথেষ্ট সাহস আপনাদের মধ্যে নেই। আপনারা শেখ হাসিনার বিপক্ষে যাবার জন্য পুরো বাংলাদেশকে ঠেলে দিয়েছেন, আপনাদের বিপক্ষে পুরো বাংলাদেশকে ঠেলে দিয়েছেন মুক্তিযুদ্ধের বিপক্ষে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, এই সরকারে এবং এই সংসদের বিপক্ষে যারা আছেন, তারা শুধুমাত্র যে ২০২৪-এ দাঁড়িয়েই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তা না। ২০২৪-এর একদম ৫ই অগাস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে নেয়ার প্রক্রিয়া। আমরা দেখেছি ৫ই অগাস্টে তারা ৩২ নাম্বারকে পুড়িয়ে দিয়েছে, ৩২ নাম্বারকে গুঁড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি ৫ই অগাস্টেই আঘাত এসেছে, হামলা এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ওপর। আমরা দেখেছি হামলা এসেছে মুজিবনগর কমপ্লেক্সের ওপর। এখন মুজিবনগর কমপ্লেক্স, ধানমন্ডি ৩২ নাম্বার, মুক্তিযুদ্ধ জাদুঘর, বিভিন্ন পুলিশ জাদুঘর যেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি সংরক্ষিত আছে, তার সাথে শেখ হাসিনার সম্পর্ক কি? তার সাথে আওয়ামী লীগের সম্পর্ক কি? সম্পর্ক হলো শেখ হাসিনা মুক্তিযুদ্ধের প্রশ্নে অবিচল থাকেন, অবিচল ছিলেন, অবিচল থাকবেন। প্রশ্ন হলো এই কয়েকটা স্মৃতিস্তম্ভ মুক্তিযুদ্ধের কথা বলে, এবং জুলাই ষড়যন্ত্রে যারা ছিলেন তারা আসলে জুলাই বলে না, তারা শেখ হাসিনা বলে না, তারা আসলে বিরোধিতা করতে চেয়েছেন ১৯৭১-এর। ১৯৭১-এর বিরোধিতা করতে চেয়েছিলেন বলেই তারা ৩২ নাম্বারকে নিজেদের শত্রু ভাবেন, তারা মুজিবনগর কমপ্লেক্সকে নিজেদের শত্রু ভাবেন, তারা মুক্তিযুদ্ধ জাদুঘরকে নিজেদেরকে শত্রু ভাবেন। এবং এই কারণেই যখন জাতীয় সংসদে আমার সোনার বাংলা উচ্চারিত হয়, তখন তারা ভয় পান। তারা যে শুধু অস্বস্তি বোধ করেন তা না, তারা ভয় পান, তারা দাঁড়াতে অস্বীকৃতি জানান। কারণ যখনই আমার সোনার বাংলা কোথাও বেজে উঠেছে, যখনই আমার সোনার বাংলা অনুরণিত হয়েছে, সেই সোনার বাংলা প্রতিধ্বনিত হয়েছে সেই ৩০ লক্ষ শহীদের মুখে। এবং সেই ৩০ লক্ষ শহীদকে ভয় পান বলেই তারা আমার সোনার বাংলা যখন বাজে সেখানে দাঁড়িয়ে সম্মান জানাতে অস্বীকৃতি জানান। এবং আপনাদেরকে আমি আরো মনে করিয়ে দিতে চাই যে জামাতে ইসলামী তাদেরই নেতা, তাদেরই সদস্য, তারা দাবি তুলেছিলেন জাতীয় সঙ্গীত যাতে বদলে ফেলা হয়। তারা হয়তো বলতে চেয়েছিলেন পাকসার বা জমিনকে কোনোভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করে ফেলা হোক। তো জাতীয় সঙ্গীতের পক্ষে বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে যাওয়ায় তারা সম্ভবত এই প্রস্তাবটি উত্থাপন করতে পারেননি। কিন্তু সেই প্রস্তাবের উত্থাপন করতে পারেননি বলেই তারা শোক প্রস্তাব উত্থাপন করেছেন তাদের দলেরই গণহত্যাকারী বিভিন্ন নেতাকর্মীর জন্য। তারা কি শোক প্রস্তাব এনেছেন মতিয়া চৌধুরীর জন্য? আনেননি। আমরা কি জানি না মতিয়া চৌধুরীর কবর যাতে বুদ্ধিজীবী কবরস্থানে না দেয়া হয়, সেটা নিয়ে কিরকম মব সৃষ্টি করে কিভাবে অরাজকতার সৃষ্টি করা হয়েছিল?
আমরা জানি, আমরা সবই মনে রাখি। তো এই যে শোক প্রস্তাব আজকে তাদের নামে উত্থাপন করা হয়েছে, এই শোকটা আসলে কাদের সেটা আমরা খুব ভালো করে জানি। এবং আমরা এও জানি মতিয়া চৌধুরীর নাম যে শোক প্রস্তাবে উল্লেখ করা হয়নি, এটা আসলে এক ধরনের গর্ব আমাদের জন্য। আমরা নিশ্চিত হলাম এই সব মানুষদের পাশে মতিয়া চৌধুরীর মতো একজন সম্মানিত মানুষকে তারা একই তালিকায় রাখার সাহস করেননি, এবং এই যে তারা এই সাহসটা করেননি, এটা আসলে মতিয়া চৌধুরীর বিজয়, এটা আসলে আমাদের বিজয়। তো এখন প্রিয় দর্শক, আমাদের দুর্ভাগ্য একটা হয়তো কিছুটা লম্বা সময় ধরে এই সব মানুষদেরকে আমরা দেখতে পাবো জাতীয় সংসদের প্রতিনিধি হিসাবে। এই জাতীয় সংসদের প্রতিনিধি হিসাবে আসবেন তারেক রহমান, যিনি জাতীয় সংসদের নেতা এবং আমাদের বর্তমানকার প্রধানমন্ত্রী। যেই তারেক রহমান ২১শে আগস্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী দলের নেতাদেরকে খুন করতে চেয়েছিলেন। আমরা এই জাতীয় সংসদের প্রধান হিসাবে দেখছি তারেক রহমানকে, যেই তারেক রহমানের নামে ২০২৫-এর ৫ই ফেব্রুয়ারি ৩২ নাম্বার আরেকবার পুড়িয়ে দিতে যাওয়া হয়েছে, এবং সেই তারেক রহমান এরকম অপরাধের বিরুদ্ধে একটা কথাও বলেননি। আমরা দেখব সেই বিএনপিকে যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে দাবি করে, যারা নাকি দাবি করে এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি নাকি স্বাধীনতার ঘোষক। তো যারা নিজেদেরকে এই দাবি করে, তারা গত ১.৫ বছরে যখন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলোকে একের পর এক গুঁড়িয়ে দেয়া হচ্ছিল, যখন মুক্তিযোদ্ধাদের মালায় জুতার গলা পরানো হয়েছিল, যখন মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা এই প্রতিটা কাজের উত্তরে একটা কথাও বলেনি। এই যে বিএনপির ফজলুর রহমান, যিনি গত ১.৫ বছর বারবার মুক্তিযুদ্ধের কথা বলেছেন এবং মুক্তিযুদ্ধের কথা বলার অপরাধে তিনি বিরাগভাজন হয়েছেন তার নিজের দলের, তিনি আজকে কোথায়? তিনি কেন বলছেন না, তার দলের কাছে দাবি তুলছেন না, যাতে এই যে শোক প্রস্তাব উত্থাপন করা হলো গণহত্যাকারীদের জন্য, সেটা অন্যায়? কেন তিনি বলছেন না যে এইসব জামাতে ইসলামী তাদেরকে প্রধান বিরোধী দলীয় নেতা এই পদ দেয়া মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে কলঙ্কিত হচ্ছে? ফজলুর রহমান, আপনি কি আপনার দলের বিপক্ষে দাঁড়াবেন না? আপনি কি বঙ্গবন্ধুর কথা আরেকবার বলবেন না? নাকি সাংসদ হবার জন্যই আপনার মুক্তিযুদ্ধের কথা বলাটা জরুরি ছিল? আপনার কাছে আমি এই প্রশ্ন রেখে গেলাম। আমি বিএনপির কাছে কোনো প্রশ্ন রাখব না। আমি জানি এবং বিশ্বাস করি বিএনপি একটি মুক্তিযুদ্ধ বিরোধী দল। তাদের কাছে আমার কোনো প্রশ্ন নেই, তাদের কাছে আমার কোনো দাবি-দাওয়া নেই। আমি জামাতে ইসলামী, যে যুদ্ধাপরাধী দল, আমি তাদের কাছেও কোনো প্রশ্ন রাখব না। আমি তাদের কাছেও কোনো অনুরোধ বা দাবি রাখব না। কারণ যে আমার জন্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার কাছে আবার দাবি কিসের? আমি দাবি রাখব বাংলাদেশের মানুষের কাছে। আমি দাবি রাখব আমাদের শহীদ পরিবারদের কাছে। আমি দাবি রাখব, অনুরোধ রাখব বাংলাদেশে আমার মতো যারা সাধারণ মানুষ আছেন, তাদের কাছে। আপনারা একটু প্লিজ মনে রাখবেন, অনুগ্রহ করে মনে রাখবেন, আমাদের শরীরে কিন্তু শহীদের রক্ত। আমরা কি এই শহীদের রক্ত বৃথা যেতে দেব? আমাদের আজকে যে আমরা কথা বলছি, নিজেদেরকে বাঙালি বলে প্রচার করছি, গর্ব করছি আমরা বাংলাদেশের মানুষ বলে। এই পরিচয়টা আমাদের দিয়েছেন আমাদের বীরাঙ্গনারা। তারা নিজেদেরকে জীবন উৎসর্গ করে, এমনকি বেঁচে থেকেও নিজেদের জীবনকে উৎসর্গ করে আজকে আমাদেরকে বাঙালির পরিচয় দিয়ে গেছেন। আমরা কি তাদের এই অপমান মেনে নিব?
আমরা কি মেনে নিব সেই মানুষগুলোর কথা, যেই মানুষগুলো খেয়ে না খেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের খেতে দিয়েছেন? আমরা কি ভুলে যাব সেই শহীদদের কথা, সেই মুক্তিযোদ্ধাদের কথা, যারা একের পর এক অত্যাচার সহ্য করে নিয়েছেন পাকিস্তানি সেনাদের হাতে, কিন্তু তারা তাদের সহযাত্রীদের নাম বলে তাদেরকে বিপদে ফেলেননি? আমরা কি ভুলে যাব সেই ৭ই মার্চের ভাষণের কথা, যেই ৭ই মার্চে একটা তর্জনী আমাদেরকে জানিয়েছিল আমাদের সংগ্রামটা আসলে মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রামটা আসলে স্বাধীনতার সংগ্রাম। আমরা কি ভুলে যাব শেখ হাসিনার কথা, যিনি নিজের প্রাণের ঝুঁকির বিনিময়ে, যিনি নিজে তার দেশ ছাড়ার বিনিময়ে এই দেশকে জামাত শিবির মুক্ত করতে চেয়েছিলেন, যেই দেশকে তিনি যুদ্ধাপরাধী মুক্ত করতে চেয়েছিলেন। না, আমরা ভুলব না। যতই তারা রাজাকার, রাজাকার বলে নিজেদেরকে পরিচয় করিয়ে দিক না কেন, আমরা তো জানি তুমি কে, আমি কে, বাঙালি, বাঙালি। তাই জামাত শিবির এবং বিএনপি আপনারা মনে রাখবেন, আপনারা যতই শোকপ্রস্তাব আনুন না কেন, আপনারা যতই ৭ই মার্চ এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখকে বাংলাদেশের সরকারি নথি থেকে মুছে দেওয়ার চেষ্টা করে যান না কেন, আপনারা যতই চেষ্টা করুন না কেন বিএনপি দিয়ে আওয়ামী লীগকে প্রতিস্থাপিত করার, আপনারা যতই চেষ্টা করুন না কেন মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার ঘোষক হিসাবে একজন আরজেকে প্রতিস্থাপিত করার, আমরা যতদিন বেঁচে আছি, যতদিন ১,৪৪,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশ আছে, যতদিন আমরা আছি ততদিন ১৯৭১ কে আপনারা শত চেষ্টাতেও মুছে দিতে পারবেন না। এই সংসদ আবার মুক্তিযুদ্ধের হবে, এই সংসদ আবার ১৯৭১ এর হবে, এই সংসদ আবার আওয়ামী লীগের হবে। ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত আমরাও অপেক্ষা করব। কারণ আমরা জয় বাংলা স্লোগান দিতে জানি এবং জয় বাংলা স্লোগান আমাদেরকে প্রতীক্ষা করা শিখিয়েছে। এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই। জয় বাংলা।